আগের পর্যন্ত আমরা ফাজান্স রুলস পড়েছি, ঠিক আছে। আজকে যে বিষয়টা পড়বো তার আগে বলে নিই, এটা ক্লাস 9-10-এ যে ভিডিওসগুলো আমার চ্যানেলে রয়েছে সেখানেও দু একবার বলেছি। সেটা হচ্ছে, যদি কোথাও কোনো কনফিউশন হয় বা আমি চাই না যে কোনো ধরনের ভুল তোমরা কোথাও শেখো, সেটা হতে পারে 1%, হতে পারে 0.5%, হতে পারে 2%। তা যেখানে কনফিউশন লাগবে সেখানে বই ফলো করবে। যদি বইয়ে বুঝতে না পারো তোমার টিচারের সঙ্গে কনসাল্ট করবে, ঠিক আছে। ভুল শিখবে না। আশা করছি যে ভুল কোনো তথ্য তোমাদের দেব না, কিন্তু অনিচ্ছাকৃত যদি কখনো কোনো কিছু হয়ে যায়, সেটা মেবি কোনো সংকেত লিখতে, ঠিক আছে, মেবি কোনো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে একটা দু জায়গায় হতে পারে, আই ডোন্ট নো। যদি হয় সেটা কারেক্ট করে নিও। ক্লিয়ার? ফাইন। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা একটু একটু তোমরা ক্লাস 10-এও শুনেছ, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ অক্টেট রুল, ঠিক আছে। অর্থাৎ অষ্টক সূত্রের, যে আমরা অষ্টক সূত্র পড়েছি, অর্থাৎ লাস্ট শেলে 8টা ইলেকট্রন, লাইক নোবেল গ্যাস কনফিগারেশন, নোবেল গ্যাসদের যেটা আমরা দেখে থাকি, অষ্টক সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। ডেভিয়েশন অফ অক্টেট রুল। এই ডেভিয়েশন অর্থাৎ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, এটাই কিন্তু একমাত্র কারণ নয়। যেটা আমরা ক্লাস 11 উঠে যখন কেমিক্যাল বন্ডিং পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি এবং আমরা বলার চেষ্টা করেছি যে শুধুমাত্র অষ্টক পূর্তি হলেই সে স্টেবল কম্পাউন্ড ফরমেশন হবে, সেরকমটি নয়। তাহলে একটা মূল কারণ, যেটা আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে আমরা বারে বারে আলোচনা করেছি, সেটা বর্ন হেভার সাইকেল হোক, বর্ন ল্যান্ডি ইকুয়েশন থিওরিটিক্যালি ক্যালকুলেশন হোক, দ্যাট ইজ এনার্জি। তার মানে আমাদের মূল কথা যেটা আমরা মাথায় ঢুকিয়ে নেব, সেটা হচ্ছে যে ইট শুড বি আ স্টেবল স্ট্রাকচার, ঠিক না, স্টেবল মলিকুল। তার মানে স্টেবিলিটি আনাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেটা আমার ভেতরে এনার্জি রিলিজ করে হোক, অর ইট এনি ফর্ম। এবং একটা জিনিস মনে রাখবে, এই থিওরিজ যেগুলো আমরা পড়ছি, এগুলো তো আগে আসেনি। আগে এই মলিকুলসগুলো এসছে, অণুগুলো এসছে, তারপরে আমরা তার ব্যাখ্যা দিয়েছি এবং দেখা গেছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমাদের সামনে এসছে। তার মানে বোঝা যাচ্ছে যে অষ্টক সূত্র যে আমরা বলে থাকি তার ব্যতিক্রম হতে পারে, তাহলেও আমরা স্টেবল মলিকুল অর্থাৎ সুস্থিত অণু তৈরি হতে পারে। সেটা কয়েকটা এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবে। দিস ইজ নট অনলি দ্য একমাত্র সোল কন্ডিশন, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে যে এটা করতে চায়, স্টেবিলিটি আনতে চায়, নোবেল গ্যাস কনফিগারেশন আনতে চায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তা সত্ত্বেও তারা কিন্তু মলিকুল ফর্ম করে থাকে। বেশ, তাহলে অষ্টক সূত্রের ব্যতিক্রমে আমরা প্রথমেই দু ধরনের এখানে গল্প হয়। গল্পটা কি ধরনের? এক নম্বর হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, ঠিক আছে। এক নম্বর কি গল্প? ইনকমপ্লিট অক্টেট, অর্থাৎ অসম্পূর্ণ অষ্টক, ঠিক আছে, যেটা সম্পূর্ণ নয়, ঠিক আছে। আর দু নম্বর হচ্ছে এক্সপ্যানশন অফ অক্টেট, বর্ধিত অষ্টক, অর্থাৎ অষ্টক তার থেকে বেশি ইলেকট্রন থাকতে পারে। তাহলে অসম্পূর্ণ অষ্টক মানে হচ্ছে তোমার 8-এর কম ইলেকট্রন বাইরের কক্ষে, আর এক্সপ্যানশন অফ অক্টেট মানে হচ্ছে 8-এর বেশি ইলেকট্রন যদি থাকে বাইরের কক্ষে, তাকেই বলা হয় এক্সপ্যানশন অফ অক্টেট। এবার প্রথম যেটা আলোচনা করব, ইনকমপ্লিট অক্টেট, ঠিক আছে। ক্লাস
10-এ যখন আমরা পড়েছিলাম একটা এক্সাম্পল আমরা প্রায় পরীক্ষায় দিতাম, দ্যাট ইজ লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে, লিথিয়াম হাইড্রাইড একটা আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে বা হাইড্রোজেন ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড সমযোজী যৌগের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখেছি যেমন লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3, পরমাণু ক্রমাঙ্ক 3। ঠিক আছে, অর্থাৎ কেমন 2 and 1, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Li প্লাস হলো, ইলেকট্রন সংখ্যা হলো 2। এবার 2-এর ক্ষেত্রে যখন 2 করবে, যার একটা শেল রয়েছে, একটা কক্ষ রয়েছে, একটা এনার্জি লেভেল রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে ঠিক আছে, দিস ইজ পসিবল। এটার পেছনে একটা কারণ রয়েছে, তার কারণ হচ্ছে কি, বাইরের কক্ষে 2, অর্থাৎ এটা অষ্টক পূর্তি না হলেও আমরা একটা ব্যতিক্রমী নোবেল গ্যাস আমরা দেখতে পাই, যে ক্ষেত্রে তাদের আকার আয়তন ছোট, তারা দুটো ইলেকট্রন, যাদের ফার্স্ট একটাই শেল রয়েছে, তাদের দুটো ইলেকট্রন নিয়েই তাদের স্টেবিলিটি নিয়ে আসে, অর্থাৎ এদের ক্ষেত্রে অসুবিধা নেই, লাইক হিলিয়াম। ঠিক আছে, এরা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে, তাহলে লিথিয়াম হাইড্রাইড বা হাইড্রোজেনের ক্ষেত্রেও দেখেছি, হাইড্রোজেন যখন বন্ধন তৈরি করে দুটো হাইড্রোজেনের ভেতরে, তাহলে দুজনেই বাইরের কক্ষে দুটো ইলেকট্রন তারা ফর্ম করে, আর দুটো ইলেকট্রন মানে হচ্ছে কার মতো, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস, যেটা একটা নোবেল গ্যাস। ফাইন, এর ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ধরো BeCl2, ইনকমপ্লিট অক্টেটের ভেতর আমরা BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড, বা BH3 বা BF3 বা AlCl3, এই ধরনের তোমার কম্পাউন্ডগুলো, যৌগগুলো বা অণুগুলোর কথা আমরা কিন্তু আলোচনায় আনতে পারি। ঠিক আছে, এবার বেরিলিয়াম যদি দেখি, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের কটা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। ঠিক আছে, তাহলে কত, 4, 1s2, 2s2। ঠিক আছে, এইবার এদিকে আমরা যাচ্ছি না, আমরা একদম লুইস ডট স্ট্রাকচারে যদি দেখি BeCl2, তাহলে বেরিলিয়ামের বাইরের কক্ষে কটা রয়েছে, দুটো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে বেরিলিয়ামের বাইরের কক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে তার সঙ্গে ক্লোরিন এসছে দুটো, তাহলে ক্লোরিন, তাহলে এটাকে আমি ডাইরেক্ট বন্ড দিয়ে লিখছি, বেরিলিয়ামের দুটো ইলেকট্রন, ক্লোরিনের বাইরের কক্ষে ক্লোরিনের কত, 17, 17টা, তার মানে বাইরের কক্ষে দাঁড়া, এইভাবে না লিখে বেরিলিয়াম একটা, এবার ক্লোরিন বাইরের কক্ষে 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, 7। ফাইন, আরেকটা ক্লোরিন লিখি, বেরিলিয়ামের একটা, ক্লোরিনের 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো ক্লোরিনের দেখো 7টা বেরিলিয়ামের কাছ থেকে একটা শেয়ার করলো ইন এ কোভ্যালেন্ট বন্ড, তার মানে এর হয়ে গেল বাইরে কক্ষে 8টা, এরও 7টা, একটা শেয়ার করেছে, দেখো। ঠিক আছে, এরও হয়ে গেল 8, কিন্তু বেরিলিয়ামের অবস্থা দেখো, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তাহলে এর বাইরের কক্ষে হয়ে গেল 4টে। ঠিক না, হওয়ার কথা কটা দরকার ছিল, 8টা, কিন্তু হয়ে গেল 4টে। তার মানে আমরা কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড এটা কিন্তু ফর্ম হতে দেখি, কিন্তু তাদের ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয়নি। ঠিক আছে, কিন্তু তার মানে তারা স্টেবল কম্পাউন্ড আমরা দেখি যখন, নিশ্চয়ই এক্সিস্ট করে, কিন্তু এদের ভেতর কিন্তু মনে রাখবে যে এরা ফর্ম হলেও এদের ভেতর একটু আধটু খিদে থেকে যায়, যে সুযোগ যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেই চাহিদা কিন্তু আমরা মিটিয়ে দেব। ঠিক আছে, যেমন ধরো আমরা বলছি AlCl3। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের কত, 13, তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে আছে কটা, 3টে ইলেকট্রন।
তাহলে ক্লোরিনের একই অবস্থা। তাহলে ক্লোরিন 1 2 3 4 5 6 7 ক্লোরিন, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আরেকটা ক্লোরিন লিখলাম 1 2 4 5 6 7, ঠিক আছে। তাহলে এইভাবে যখন ফর্ম হলো, তাহলে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামে দেখো ক্লোরিনের কটা হলো 8টা, কারণ 7টা একটা অ্যালুমিনিয়ামের কাছ থেকে শেয়ার করেছে, বন্ড ফর্ম করেছে, ঠিক আছে, কারণ এই দুটো মিলে একটা বন্ড ফর্ম করেছে, এইগুলো মিলে একটা বন্ড ফর্ম করেছে, ঠিক আছে। এই ক্লোরিনের দেখো 7টা, একটা 8টা হয়ে গেল, এরও 8টা, কিন্তু অ্যালুমিনিয়ামের কটা হলো 6টা। তাহলে ডেফিসিয়েন্সি কত? দুটো ডেফিসিয়েন্সি, ক্লিয়ার। তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু দুটো ডেফিসিয়েন্সি রয়েছে, এরা কিন্তু তার মানে একটা খিদে, এরা স্টেবিলিটি পেয়েছে, না হলে এক্সিস্ট করবে কেন? কিন্তু এদের ভেতর একটা খিদে থেকেই যায় যে যদি সুযোগ হয় তাহলে আমার কিন্তু 8টা আমাকে করতেই হবে। সেই জন্য আমরা দেখি তোমার Al2Cl6, Al2Cl6, অর্থাৎ এরা ডাইমার ফর্ম করে, ঠিক আছে। ডাইমার কীরকম? ধরো অ্যালুমিনিয়াম, ক্লোরিন, 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 ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের 3টে, ক্লোরিনের একটা করে আছে, আর 1 2 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে একটা অ্যালুমিনিয়াম এলো, ঠিক। অ্যালুমিনিয়াম আসার পর এখানে একটা ক্লোরিন, 1 2 3 4 5 6, এখানে একটা অ্যালুমিনিয়ামের একটা, এখানে ক্লোরিন, এখানে একটা অ্যালুমিনিয়াম, এখানে একটা অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে। আর ক্লোরিনের 2, দেখো 7টা, ক্লোরিনের 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। তার মানে কি দেখো এখানে বন্ড ফর্ম করে আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের দেখো শেয়ার করার পর কটা হয়েছে? শেয়ার করার পর 6টা হয়েছে। আর লাগবে কটা অ্যালুমিনিয়ামের? আর লাগবে হচ্ছে 2টো, ঠিক আছে। কিন্তু আমরা তো কোঅর্ডিনেট বন্ডের কথা শিখেছি, যে কারো যদি ফিল্ড অর ভাইটাল থাকে, ঠিক আছে, এবং সেখানে যদি লোন পেয়ার থাকে, তাহলে দেখো এখানে ক্লোরিনের আমরা 3 জোড়া করে লোন পেয়ার, এগুলো তো সব লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে না, এগুলো সব লোন পেয়ার ইলেকট্রন। তাহলে সবার ক্ষেত্রেই দেখতে পাচ্ছ দিস আর দা, যেগুলো বন্ডে কাজে লাগেনি, দিস আর দা লোন পেয়ার। তাহলে প্রত্যেকটা ক্লোরিনে দেখো 3টে করে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের ডেফিসিয়েন্সি 2টো, আমার কাছে আছে লোন পেয়ার, তাহলে আমি তার সঙ্গে এটা এর সঙ্গে, এটা এর সঙ্গে কি করলো, এইভাবে অ্যারো দিয়ে কি লিখি? কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। তাহলে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, করে কি করলো? ডাইমার ফর্ম করলো। তার মানে কি এদের অষ্টক পূর্তি না হলেও এরা অনুগঠন করে, এবং দরকার পড়লে কখনো কখনো স্টেবিলিটি নিয়ে আসার জন্য, অর্থাৎ অষ্টক ফিল আপ অন্যভাবেও অনেকে করে থাকে, ঠিক আছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো সবই হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। তাহলে আরেকটা একটা ইন্টারেস্টিং দেখাই, BH3, বোরেন, ঠিক আছে। তাহলে এই বোরেনের ক্ষেত্রে যদি দেখি, BH3-র ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে এর ব্যাপারটা কেমন রয়েছে? তাহলে বোরন কত? 5, তাই তো। তাহলে যদি 5 হয় বোরন, তাহলে কত? 1s2 2s2 2p1। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 3টে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে বাইরের কক্ষে বোরনের যদি 3টে ইলেকট্রন থাকে, তাহলে বোরন 3টে হাইড্রোজেনের সঙ্গে কি করলো? 3খানা বন্ড তৈরি করলো, ঠিক আছে। আরেকটা এখানে লিখে ফেলি, হ্যাঁ, 2টো বোরন লিখছি, 2টো বোরেন লিখছি, ঠিক আছে। তাহলে 2টো বোরেনকে আমি এই পাশাপাশি লিখছি,
তাহলে দুটো বোরনের ক্ষেত্রে যদি দেখি, বোরনের বাইরের কক্ষে রয়েছে কটা ইলেকট্রন? তিনটে। ঠিক আছে, 1 2 3। হাইড্রোজেনের একটা করে, তাহলে কটা হলো? হাইড্রোজেনের একটা, বোরনের একটা। আচ্ছা ওয়েট, আমি ক্রস চিহ্ন দিয়ে হাইড্রোজেনকে বুঝিয়েছি, সেইটাই বোঝাই। ক্লিয়ার? হাইড্রোজেনে একটা, বোরনের একটা, বোরনে একটা, হাইড্রোজেনে একটা, বোরনে একটা, হাইড্রোজেনে একটা। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন তার একটা করে কক্ষ আছে, তার হয়ে গেছে দুটো। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন দেখো বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন, কোনো সমস্যা নেই। তার কারণ এটা তো বুঝতে পারছি, হিলিয়াম নামক একটি নোবেল গ্যাস আছে যার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন। এবার বোরনের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন, 2s এ দুটো, 2p-তে একটি। ঠিক, তাহলে 2s-এ যখন দুটো, 2p-তে একটি ইলেকট্রন, তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে? সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এর কিন্তু 3 আর 3 কটা হলো? অ্যালুমিনিয়ামের মতোই তো গ্রুপ 13 এলিমেন্টস। ঠিক আছে, এলিমেন্ট হচ্ছে বোরন, তাহলে সেক্ষেত্রে 6টা, এর হলো 6টা, দ্যাট ইজ ইনকমপ্লিট অক্টেট। অক্টেট। দেখো এবার একটা ইন্টারেস্টিং জিনিস এখন বলে যাচ্ছি, সেটা হচ্ছে এরা দুজনে মিলে মাঝখানে একটা দাগ দিয়েছি, অর্থাৎ একটা ব্যারিয়ার করেছি। এই ব্যারিয়ারটাকে যদি আমি তুলে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুটো বোরেন মিলে কি করে? এই দুটো বোরেন মিলে দেখো কত ইন্টারেস্টিং কেমিস্ট্রি, কত ইন্টারেস্টিং জিনিসগুলো রয়েছে দেখো। ঠিক আছে, এই বোরেনের কনসেপ্ট উঠে যায়, এদের স্টেবিলিটি অক্টেট না হলেও, অসম্পূর্ণ অক্টেট হলেও এরা কি করে? এরা দুজনের ভিতর B2H6 ফর্ম করে, যেটাকে বলা হয় ডাইবোরেন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার হাউ ইজ ইট পসিবল? আগের ক্ষেত্রে সুন্দর অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে Al2SC Cl6 কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো, একজনের কাছে লোন পেয়ার আছে, এখানে কারো কাছে লোন পেয়ার নেই, আর কারো তোমার একজনের অরবিটাল তো ফাঁকা আছে। বলবে কেন? বোরনের ক্ষেত্রে যদি আমি দেখি, দুটো বোরনের ক্ষেত্রে, তাহলে বোরনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2p, সরি 1s2, বোরনের হচ্ছে 5টা, তোমার বোরনের কত? বোরনের হচ্ছে 5টা ইলেকট্রন, 1s2 2s2 2p1। বাইরের কক্ষে দেখা যাচ্ছে 2s-এ রয়েছে দুটো আর 2p-তে রয়েছে একটি। ঠিক আছে, তাহলে 2s-এ দুটো, 2p-তে, তার মানে দেখো এখনো আমরা কিন্তু হাইব্রিডাইজেশন, মাখামাখি, ওভারল্যাপিং এগুলোতে যাইনি। আমরা সিম্পল ওয়েতে এখনো আলোচনা করছি, এবং সেই দিকে আমি ঢুকছি না, যতক্ষণ না আমি এক্সপ্লেইন করছি ততক্ষণ কিন্তু আমি ঢুকছি না। আমি বলছি এখনো তো দেখে বুঝতে পারছি যে পিতে দুটো ফাঁকা, তাহলে বিতে ফাঁকা আছে, বোরনের ফাঁকা আছে, কারণ বোরনের অষ্টক পূর্ণ হয়নি। ঠিক আছে না? তাহলে বোরনের কটা হয়েছে? বোরনের 6টা হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে স্যার বোরনের আপনি তো বলেছিলেন যে বোরন 3টে হাইড্রোজেনের সঙ্গে যৌগ তৈরি করলো, তা অরবাইটালে তো হাফ ফিল্ড, অর্থাৎ অসম্পূর্ণ, অর্থাৎ অর্ধপূর্ণ অরবাইটাল হতে হবে। সেই কথাটাও আমরা আগে বলেছিলাম যে এরা, যদিও এটা পরে ভালো করে আলোচনা করব হাইব্রিডাইজেশনে, সেটা হচ্ছে বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্ধপূর্ণ অরবাইটাল রয়েছে মাত্র পিতে একটি। তার মানে এরা কি করতে পারে, যেহেতু 2s আর 2p একদম একই এনার্জি, হ্যাঁ খুবই কাছাকাছি, ফলে এস-এর একটা ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে এটাকে বলে এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা, অর্থাৎ নিজেদের স্বার্থ রক্ষার্থে এটা করছে, যেটাকে আমরা উত্তেজিত অবস্থায় বলি। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে যে 3টে অর্ধপূর্ণ, যেখানে হাইড্রোজেনের 3খানা ইলেকট্রন শেয়ার হয়েছে, কিন্তু
চারটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে একেবারে, আমরা যদি এটাকে পি এর মতো করে লিখি, যদি এইটা এই বোরনের ক্ষেত্রে এই অবস্থায় রয়েছে, ফাঁকা পড়ে আছে একটা করে। কিন্তু এই ফাঁকায় যদি কেউ দুটো ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন দেয়, কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। যে বন্ডটা আমরা এখানে সুন্দর দেখতে পাচ্ছি, যে অ্যালুমিনিয়ামের ফাঁকা অরবাইটাল যেটা রয়েছে, সেই ফাঁকা অরবাইটালে ক্লোরিনের যে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো। কিন্তু এক্ষেত্রে তো দিস ইজ নট পসিবল, হাইড্রোজেনের বাবু একটি ছিল, শেয়ার হয়ে গেছে। এক্ষেত্রেও দেখো কত ধরনের ঘটনা কেমিস্ট্রিতে ঘটে থাকে। সেটা হচ্ছে এই যে দুটো ইলেকট্রন আর এই বোরন, এদের মাঝখানেও এক ধরনের বন্ধনের কনসেপ্ট আনা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই ফাঁকা অরবাইটাল আর এই দুটো ইলেকট্রনের ভেতরে, অর্থাৎ এখানে তিনখানা সেন্টার, বোরন, তিনটে সেন্টার কি, বোরন, হাইড্রোজেন আর বোরন, এদের মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এই যে এর ভেতরেও এক ধরনের বন্ধন, যেটা খানিকটা এরকম দেখতে, বেঁকানো কলার মতো। ঠিক আছে, তাহলে এই বন্ধনটাকে বলা হয় ব্যানানা বন্ড। বানানা বন্ড অর্থাৎ 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। ঠিক আছে, এবং আমরা দেখছি ডাইবোরেন এক্সিস্ট করছে, অর্থাৎ এরা তাদের স্টেবিলিটি পাচ্ছে থ্রু ব্যানানা বন্ড। অর্থাৎ মোদ্দা কথা যেটা আমরা বুঝলাম, যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি যেটা রয়েছে, সেটা হলেও থাকলেও তোমার মলিকুল ফর্ম করতে পারে। এরপরে আমরা যদি দেখি, ঠিক আছে, এইবার এখানে আরেকটা প্রশ্ন অনেক সময় দেয়, যে ডাইমার, এইটাকে যে বলছে ডাইবোরেন, তার মানে দুটো মনোমার যুক্ত হয়েছে, দুটো একক যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ডাইমার ফর্ম। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখলাম, ওটা থ্রু কোঅর্ডিনেট বন্ড, আর এটা থ্রু বানানা বন্ড। এইবার প্রশ্ন হচ্ছে যে এটা তো করলো ভালো কথা, কিন্তু আমি যদি BF3 দেখি, আমরা যদি কি দেখি, BF3, ঠিক আছে, সেক্ষেত্রে এই ধরনের ডাইমার দেখি না, যদিও ফ্লুরিনের কাছে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কথাটা এসে থাকে। ঠিক আছে, সেটা যদিও পরবর্তীকালে যখন সময় আসবে, স্টেরিক হিন্ড্রেন্স ব্যাপারটা কি আমরা পরবর্তীকালে আলোচনা করব। বেশ, এইবার চলে আসি 2 নম্বর কেস, এক্সপ্যানশন অফ অক্টেট। অর্থাৎ অষ্টক সেটাকে তার থেকে বেশি। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি PCl5। ঠিক আছে, ধরো SF6, IF7। ঠিক আছে, তাহলে এরকম অনেক মলিকুল রয়েছে যে ক্ষেত্রে এক্সপ্যানশন অফ অক্টেট আমরা দেখতে পারি, অষ্টক সূত্রের তোমার বর্ধিত অষ্টক। কীরকম, যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেখো, তাহলে ফসফরাস হচ্ছে 15, ফসফরাস কত, 15। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p3, ক্লিয়ার। আরেকটা পড়ে আছে 3d0, এখানে কিছু নেই। তাহলে দিস ইজ দ্য আউটারমোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফসফরাস। ঠিক আছে, এবার তাহলে ফসফরাস, তাহলে বাইরের কক্ষে যে 5টা ইলেকট্রন লাইক দিস। আচ্ছা, একটা একটু বুঝিয়ে লিখি, 1 2, স্পেসটাকে 1 করে দিই। ঠিক আছে, দেখতে ভালো লাগবে। 1 2 3 4 5, ক্লিয়ার। এইবার ক্লোরিন কটা আছে, 5টা। 1 2 3 4 5 6, বাইরে কক্ষে 7টা,
একটা শেয়ার হয়েছে, তাহলে ক্লোরিনের 8টা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ক্লোরিন যদি আনি, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আর একটা শেয়ার করেছে, এরও 8টা হয়ে গেছে। আরেকটা ক্লোরিন যদি আমি আনি, তাহলে কেমন হবে? 1 2 3 4 5 6 7 8, এরও অষ্টক পুত্রী হয়ে গেছে। আরেকটা ক্লোরিন 1 2 3 4 5 6 7 8, এরও অষ্টক পূর্ণ হয়ে গেছে। আরেকটা ক্লোরিন 2 3 4 5 6 7 8, এর অষ্টক পূর্ণ হয়ে গেছে। নাও ফসফরাস, ফসফরাসের বাইরে কক্ষে 5টা ইলেকট্রন, 5টা শেয়ার করেছে, 5টা বন্ডে হয়ে গেল 10টা। হোয়াট ইজ দ্যাট? তার মানে আমরা কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড এটা এক্সপেক্ট করতে পারি, দেখেছি এটা হয়। এই মলিকুলটাকে পাওয়া যায়, স্টেবল মলিকুলটাকে পাওয়া যায়। তার মানে আমরা আবার প্রমাণ করছি, উদাহরণ দিয়ে প্রমাণ করছি যে অষ্টক বাইরে কক্ষে 8টা শুধুমাত্র ওই কন্ডিশন দিয়ে কিন্তু ব্যাখ্যা করলে হবে না। ভায়োলেশন দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। সালফার হেক্সাফ্লুরাইডের ক্ষেত্রে তোমার SF6 এর ক্ষেত্রে সালফারের বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন, 3 4 5 6, আর ফ্লোরিনের থেকে একটা করে যদি ফ্লোরিনের কাছ থেকে একটা করে যদি শেয়ার হয়, তাহলে কটা হলো? ফ্লোরিনেও তোমার তোমার এর ক্ষেত্রেও তো প্রত্যেকটা ফ্লোরিনের ক্ষেত্রে বাড়ি কক্ষে 7টা ইলেকট্রন, তাহলে ফ্লোরিনের প্রত্যেকটা ফ্লোরিনের অষ্টক পূর্তি হয়ে গেছে। কিন্তু সালফারের কটা হলো? 6 2 কটা হলো? 12টা। ঠিক আছে, এবার এই ঘটনাগুলো, এই এক্সপ্যানশন অফ অক্টেট, এক্সপ্যানশন অফ অক্টেট মেইনলি এটাকে খানিকটা বিজ্ঞানীরা পরবর্তীকালে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। 1 নম্বর হচ্ছে সিডউইক রুল দিয়েছিলেন অফ ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। ইনি অষ্টক সূত্র, অষ্টক নিয়ে কিছু, যে অষ্টকের যে সোল ক্রাইটেরিয়া এটা নয়, উনি বলেছিলেন, তিনি একটা রুল দিয়েছিলেন যে সর্বোচ্চ, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কোভ্যালেন্স, সমযোজ্যতা, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ সমযোজ্যতা, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কি হবে, কিসের উপর নির্ভর করবে? ঠিক আছে, তিনি যেটা বলেছিলেন, ঠিক আছে, যে 1 নম্বর হচ্ছে যারা পিরিয়ড 1, যে সকল মৌল 1 নম্বর পিরিয়ডে রয়েছে, 1 নম্বর কক্ষে রয়েছে, ঠিক আছে, তাদের তো একটাই শেল, এটা আমরা পড়ে এসছি। তাহলে পিরিয়ড 1 তাদের ক্ষেত্রে তোমার সমযোজ্যতা হবে কত? 2। সমযোজ্যতা কত হবে? 2। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ডিপেন্ডস অন দ্য পিরিয়ড। ঠিক আছে, যেমন ফর হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, ইট ইজ 2। কত হবে? 2। ক্লিয়ার? অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার 2টো ইলেকট্রন এখানে বাইরের কক্ষে তোমার কি বলবে, তারা কি করবে, তারা ডাবলেট ফর্ম করবে। তাহলে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি যে 4 হতে হবে, এটা দিস ইজ নট এসেনশিয়াল, এটাই কিন্তু একমাত্র সোল ক্রাইটেরিয়া নয়। ঠিক আছে, অর্থাৎ আমরা এতদিন যেটা জেনেছিলাম যে সর্বোচ্চ সমযোজ্যতা 4, তার মানে কটা ইলেকট্রন ইনভলভ? 2 × 4 = 8 ইলেকট্রন, যেটাকে আমরা অষ্টক বলি। যে অষ্টক করতে হলে 4টে সমযোজী বন্ধন করতে হবে, আর 4টে সমযোজী যদি করা হয় তাহলে তোমার তোমার ইলেকট্রন এখানে ইনভলভ হচ্ছে 8টা, অষ্টকপুত্র হচ্ছে।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে তিনি কি রুল দিলেন যে ফর পিরিয়ড 1 এক নম্বর পিরিয়ডের উপর সমযোজ্যতা ডিপেন্ড করে। ঠিক আছে, ফর ফার্স্ট পিরিয়ড তোমার সমযোজ্যতা, সর্বোচ্চ সমযোজ্যতা এটা কি লিখবো, সর্বোচ্চ সমযোজ্যতা হতে পারে 2, তার মানে 4 ইলেকট্রন ইনভলভ। কিন্তু আমরা দেখেছি সেক্ষেত্রে একটি সমযোজী বন্ধন তৈরি করে, এটা হতে পারে মিনিমাম। ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ হতে পারে দুটো সমযোজ্যতা। ঠিক আছে, ফর পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে যে এলিমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন, লিথিয়াম টু ফ্লোরিন যে এলিমেন্টসগুলো রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ সমযোজ্যতা, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে হবে 4। তার মানে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টসের ক্ষেত্রে কিন্তু দেখো মিনিমাম কি হতে হবে সেটা নয়, ম্যাক্সিমাম, সর্বোচ্চ সমযোজ্যতা। অর্থাৎ কটা ইলেকট্রন যদি বলি, তাহলে ইলেকট্রন 4টে সমযোজ্যতা, মানে সর্বোচ্চ সমযোজ্যতা হচ্ছে 4। সর্বোচ্চ সমযোজ্যতা 4 মানে কটা ইলেকট্রন ইনভলভ, 4টে সমযোজী বন্ধন ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8টা ইলেকট্রন ইনভলভ। 2 আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি উইল বি 4। ঠিক আছে, আর ইলেকট্রন সর্বোচ্চ 8টা, তার মানে এটাই হচ্ছে অক্টেট। ঠিক আছে, যেটা আমাদের অষ্টক বলে এতদিন ধরে বলে এসেছিলাম যে অষ্টক ফিল আপ হবে, অক্টেট। আর ফর ফার্স্ট পিরিয়ড, ঠিক আছে, ফার্স্ট পিরিয়ড এক নম্বর পিরিয়ডের জন্য, ঠিক 1 নম্বর পিরিয়ডের জন্য তোমার সর্বোচ্চ সমযোজ্যতা হতে পারে 2। তাহলে 2 যদি সর্বোচ্চ সমযোজ্যতা হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে কটা ইলেকট্রন আউটার মোস্ট শেলে থাকবে, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন বাইরের কক্ষে এদের থাকতে পারে 4টে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে পারে 4টে। কিন্তু আমরা কি দেখি, ফর ফার্স্ট পিরিয়ড এলিমেন্টস ওখানে শুধুমাত্র হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, যার ক্ষেত্রে এই ম্যাক্সিমাম কোভ্যালেন্সির যে কনসেপ্ট সেটা আমরা দেখতে পাই না। আমরা শুধুমাত্র হিলিয়াম তো একা, তার সঙ্গে কারো কম্পাউন্ড ফর্মেশন আমরা দেখি না নোবেল গ্যাসের ভেতরে। ঠিক আছে, তাও তোমার আর্গনের ক্ষেত্রে আমরা, বা জেননের ক্ষেত্রে, আর্গনের বেসিক্যালি জেননের ক্ষেত্রে বিভিন্ন জেননের নোবেল গ্যাস কম্পাউন্ডস দেখতে পাই। বাদ দাও, সে কথা এখন নয়। এখন হচ্ছে তাহলে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি ফর ফার্স্ট পিরিয়ড এলিমেন্টস, এখানে 100 হাইড্রোজেনই পড়ে রয়েছে, মেইনলি 4 হতে পারে, কিন্তু আমরা দেখতে পাই কোভ্যালেন্সি 1 ফর হাইড্রোজেন। অর্থাৎ সে তোমার 1 মানে হচ্ছে 2 ইন্টু দুটো ইলেকট্রন ইনভলভ হয় এবং বাইরের কক্ষে সে দুটো ইলেকট্রন নিয়ে হিলিয়াম গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। ফর পিরিয়ড 3 নম্বর পিরিয়ড এবং 4 নম্বর পিরিয়ড যেগুলো রয়েছে সে তার ক্ষেত্রে সর্বোচ্চ সমযোজ্যতা হতে পারে 6, থার্ড অ্যান্ড ফোর্থ। ঠিক আছে না, তাহলে আমরা যেমন দেখতে পাচ্ছি সালফারের ক্ষেত্রে, ঠিক আছে, সালফার তো থার্ড পিরিয়ড এলিমেন্টস, তাহলে 3 নম্বর পিরিয়ডে সালফার পড়ছে, সালফারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দেখে নিয়েছি 6টা, অর্থাৎ ইলেকট্রন ইনভলভ হচ্ছে 6টা বন্ধন ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12টা, যেটা আমরা সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কটা? 12টা। তাহলে সর্বোচ্চ সমযোজ্যতা হতে পারে 12টা। ঠিক আছে না, দিস ইজ ফর থার্ড অ্যান্ড ফোর্থ পিরিয়ড। এবং 4 নম্বর হচ্ছে পিরিয়ড যে ক্ষেত্রে হুইচ ইজ গ্রেটার দ্যান 4, পিরিয়ড যারা 4-এর থেকে বেশি, 5, 6, 7, তাদের সর্বোচ্চ সমযোজ্যতা হতে পারে 8টা। তার মানে ইলেকট্রন কটা ইনভলভ, 8টা বন্ধন ইন্টু 2, দিস ইজ 16। তাহলে এটা, এই চিন্তা ভাবনাটা কে করলেন? বিজ্ঞানী সিডউইক, যেটার নাম হচ্ছে সিডউইকের নিয়ম সর্বোচ্চ সমযোজ্যতা। এরপরে আরেকটি বিজ্ঞানী সার্জেন,
SARGTEN। বিজ্ঞানী সার্জেন তোমার সার্জেন্স ভিউ অফ সিংলেট লিঙ্কেজ। তিনি একটু অন্যভাবে এই এক্সপ্যানশন অফ অক্টেটকে ব্যাখ্যা করলেন। বলে কীরকম? দেখো, তিনি একটা অদ্ভুত তথ্য দিলেন। দেখো, ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি লিখি, তাহলে এটা ধরো ফসফরাসের, এটা ফসফরাস, এটা ফসফরাস, ফসফরাসের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন। দিস ইজ ক্লোরিন। ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 7টা। ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর একটা 7টা। ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ক্লোরিনের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দিস ইজ ফসফরাস পেন্টাক্লোরাইড। ঠিক আছে, এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে আর ফসফরাসের ক্ষেত্রে দেখো, ঠিক আছে। তাহলে ফসফরাস এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে ফসফরাস এবং ক্লোরিনের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে বাইরের কক্ষে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাইরের কক্ষে অষ্টক পূর্ণ আছে, ঠিক আছে। এইবার বিজ্ঞানী সার্জেন বললেন যে ফসফরাসের তো এতগুলো বন্ধনের দরকার নেই, এতগুলো শেয়ারিংয়ের দরকার নেই। বলেন না, এতগুলো শেয়ারিংয়ের তো দরকার নেই। তাহলে এতগুলো শেয়ারিংয়ের যদি দরকার না হয়, কিন্তু ক্লোরিনের তো আছে, 5টা ক্লোরিন আছে, 5টা ক্লোরিনের তো শেয়ার করতে হবে, কেননা 5টা ক্লোরিনের যারাই এসছে তাদের একটি করে ইলেকট্রন দরকার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ক্লোরিনে একটি করে ইলেকট্রন দরকার, তারা এসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফসফরাসের যেহেতু দরকার নেই, ফসফরাসের বাইরের কক্ষে 10টি ইলেকট্রন রয়েছে, তাহলে এক্ষেত্রে বিজ্ঞানী সার্জেন বললেন যে এরা এক ধরনের বন্ধন করছে, এটা সমযোজী বন্ধন নয়, এটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। বলে কীরকম? এরা সিঙ্গলেট বন্ড, এরা সিঙ্গলেট, SINGLET, এরা এটা তার ভিউ অফ সায়েন্টিস্ট, ঠিক আছে। তিনি কি বললেন? সিঙ্গলেট বন্ধন। তাহলে ফসফরাসের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, তাহলে 2টো বন্ধন করলেই কিন্তু বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, আর 3টে বন্ধন করলেই হয়ে যাবে 8টা। তাহলে এই 3টে বন্ধন, ধরো আমি একটা অন্য কালার দিয়ে করি, ঠিক আছে। ধরো এর সঙ্গে বন্ধন, এর সঙ্গে বন্ধন, এর সঙ্গে, 3টে পিওর কোভ্যালেন্ট বন্ড করলো। আর বাকি 2টো বন্ধন কি করলো? সিঙ্গলেট বন্ধন করলো, হুইচ ইজ হাফ অ্যারো। কেমন অ্যারো? হাফ অ্যারো। তাহলে এই দুটো হচ্ছে সিঙ্গলেট বন্ধন। বলে কিরকম বন্ধন এটা আবার? বলে যে বন্ধনে ইলেকট্রন পেয়ার তৈরি হবে, কোভ্যালেন্ট বন্ড যেমন হচ্ছে সব হবে, কিন্তু একজন কাজে লাগাবে, যে কাজে লাগাবে অষ্টক পূর্তিতে, তার দিকে অ্যারো। আর ফসফরাস এখানে সেই ইলেকট্রনটাকে কাজে লাগাবে না, অর্থাৎ ফসফরাস এই ইলেকট্রনগুলোকে, এই যে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে কাজে লাগাচ্ছে না। তাহলে দেখো ইলেকট্রন জোট তৈরি হচ্ছে, একজন ব্যবহার করছে, ঠিক। তাহলে এইটাকে আমরা, যেমন আমরা এটাকে বলি কোঅর্ডিনেট বন্ড, একজন পুরোপুরি পেয়ার ডোনেট করে আরেকজনকে, দেয় ব্যবহার করতে, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। আর যদি একজন একটাকে ইউজ করতে দেয়, তাহলে এই ফুল অ্যারো মানে হচ্ছে 2টো ইলেকট্রন কে ব্যবহার করতে দিয়েছে, দ্যাট ইজ ফুল অ্যারো, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আর যখন একটা ইউজ করতে দিচ্ছে, সেটা হাফ অ্যারো, দ্যাট ইজ সিঙ্গলেট বন্ড। দিস ইজ এ কনসেপ্ট অফ সার্জেন about singlet bond, like coordinate bond, যেটা একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড ছিল। তাহলে তার চিন্তা ভাবনা হচ্ছে এখানে সিঙ্গলেট বন্ড হতে পারে,
যেখানে একটা ইলেকট্রন শেয়ার করতে দিচ্ছি। তাহলে ফসফরাস তার ইলেকট্রন দুটো শুধু শেয়ার করতে দিয়েছে কাকে? ক্লোরিনকে। তাহলে ক্লোরিনের 8টা হয়ে গেল। ফসফরাস যদি এই স্টার মার্ক দিয়েছে এই দুটো ক্লোরিনেরটা শেয়ার না করে ও শুধু যদি নিজেরটা শেয়ার করতে দেয় তাহলে ফসফরাসের দুটো এর সঙ্গে দুটো, এখানে দেখো দুটো পিওর কোভ্যালেন্ট বন্ড, 4টে 6টা 7টা 8টা, কারণ এই দুটো স্টারগুলো শেয়ার করেনি, সিঙ্গলেট বন্ড, একটা ইলেকট্রন শুধু শেয়ার করতে দিয়েছে ক্লোরিনকে, তাহলে ফসফরাসের হয়ে গেল 8টা। তাহলে এইভাবে বিজ্ঞানী সার্জেন্ট তোমার এই এক্সপ্যানশন অফ অক্টেটকে ভায়া সিঙ্গলেট লিঙ্কেজে দিয়ে ব্যাখ্যা করেছেন। আর বিজ্ঞানী সিডউইক সে কি করেছেন? তিনি একটা তার রুল দিয়েছে যে সর্বোচ্চ ম্যাক্সিমাম কোভ্যালেন্স, তিনি বলেননি যে কেন হচ্ছে, তিনি বলেছেন যে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি সর্বোচ্চ সমযোজ্যতা নিয়ে এত চিন্তা করছেন, এরকম যারা এই গ্রুপ এলিমেন্ট তারা সর্বোচ্চ এই কোভ্যালেন্সি কিন্তু সমযোজ্যতা দেখাবে। তাহলে সালফারের ক্ষেত্রে আমরা যদি সিঙ্গলেট লিঙ্কেজ দিয়ে বলি তাহলে কি হবে? আমরা তো লিখেছিলাম, তার মানে সালফারের বাইরে কক্ষে আছে 6টা, তার মানে দুটো পিওর কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, দুটো পিওর কোভ্যালেন্ট বন্ড উইথ, ধরো এটা ফ্লোরিন, আমি তো পুরোটা লিখিনি তখন, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো, তাহলে দুটো পিওর বন্ড, তার মানে বাইরের কক্ষে আছে একটা দুটো, ঠিক আছে, সালফারের দুটো ব্যবহার করেছে, তাহলে বাইরের কক্ষে আছে কটা? একটা দুটো তিনটে 4টে, আর এখানে আছে 5টা 6টা 7টা 8টা, সালফারে হয়ে গেল 8টা। আর এইগুলো বাদ বাকি যেগুলো ফ্লোরিনের সঙ্গে করেছিল সেগুলো সিঙ্গলেট বন্ড করেছিল, তাহলে সেই কনসেপ্ট অনুসারে তার মানে সালফার শুধু ফ্লোরিনকে ব্যবহার করতে দিয়েছে। তাহলে ব্যবহার যদি করতে দেয় বাকি 4টে, সালফার সেখানে তারটা ফ্লোরিনটা ইউজ করেনি, তার মানে সালফার পিওর কোভ্যালেন্ট বন্ড করেছে দুটো আর 4টে সিঙ্গলেট করেছে যেখানে সে ব্যবহার করেনি, তার মানে সালফারে 4টে আর দুটো শেয়ার করেছে, তার মানে 4টে হয়ে গেল 8টা। তাহলে এইভাবে বিজ্ঞানী সার্জেন্ট তোমার সিঙ্গলেট বন্ধনের চিন্তা ভাবনা করেছেন এবং এক্সপ্যানশন অফ অক্টেটকে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে। তাহলে এবার ওই যে প্রোনাউন্সিয়েশন আমি যেটা করছি সায়েন্টিস্টদের, সেটা বিভিন্ন বাংলা বইয়ে বিভিন্ন রকমভাবে আছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ আ সায়েন্টিস্ট ইজ নট দ্য ইস্যু, সবসময় বারে বারে বলি, যেমন স্যাডউইক, চ্যাডউইক, ঠিক আছে, আমরা দেখেছি সায়েন্টিস্টদের, ঠিক আছে, পাউলিক, আউবাও, অকবো, বিভিন্ন রকমভাবে সায়েন্টিস্টদের করা হয়ে থাকে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন করা হয়ে থাকে, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটার হচ্ছে দ্য থিওরিজ। সেটা তোমরা ভালো করে বুঝতে পারলে কিনা?